হাসিনা চলে যাবার পরও সেনাবাহিনীতে কু করার চেষ্টা করেছেন শাহিনুল হক, অথচ সেনাপ্রধান মধুর শাস্তি হিসেবে তাকে সিজিএস থেকে সরিয়ে এনডিসির কমান্ড্যান্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী ঘেঁষায় এই কর্মকর্তাকে 15 বছর ধরে যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত ছিলেন তাদের প্রমোশনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান করা হয়েছে তাকে, যে কারণে বঞ্চিত অফিসারেরা শঙ্কায় আছেন ন্যায্য অধিকার ফিরে পাবার। নবম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড। এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সব সময়। নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গুম খুনের অন্যতম দোসর, অথচ তাকে এখনো পর্যন্ত স্বপদে বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 5 তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে 5 তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য নবম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত। সেনাবাহিনীর স্পর্শকাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেক খুনি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয়, অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাতো না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত। নাজিমুদ্দৌলা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন, অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আকসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো আইএবির ডিরেক্টরের দায়িত্বে আছেন। বহুল আলোচিত আয়নাঘরের পুরো নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর এই কর্মকর্তার হাতে। তার হাতে রাজনৈতিক দল এবং নেতাদের ভাগ্য নির্ধারিত হয়। আওয়ামী লীগ সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সেই দায়িত্ব পালন করা ব্যক্তি এখনো পর্যন্ত তার সেই পুরাতন দায়িত্বই পালন করে যাচ্ছেন। সেনা সূত্র জানিয়েছে আকসারের ভারত কানেকশন এতটাই শক্তিশালী যে সেনা প্রধানও নাকি তাকে তার চেয়ার থেকে সরাতে পারছেন না। কদমবুচি জেনারেল খ্যাত মেজর জেনারেল মাহবুবুর রশিদ যশোর ডিভিশনের জিওসি সামরিক নিয়ম ভেঙে গোপালগঞ্জের সবার সামনে হাসিনার পা ছুঁয়ে সালাম করেছিলেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। 5 আগস্ট এবং 7 আগস্ট সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পরেও সেনাবাহিনীকে কোনো অ্যাকশনে যেতে দেয়নি সেনাবাহিনীর এই আওয়ামী কর্মকর্তা। সূত্র জানিয়েছে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত একাধিকবার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন তিনি, অথচ মাহবুবকে এখনো পর্যন্ত জিওসির পদে বসিয়ে রাখা হয়েছে। তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ভারতে যাবার সুযোগ করে দিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ। কর্নেল আসাদ খুলনা ডিজিএফআই ডেড কমান্ডার, সেখানে বসে তিনি রয়ের সব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন, প্রতি গুলিতে একটা করে মারতে হবে, অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে। খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে। বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন এখনও জিওসি পদে আছেন। বগুড়া থেকে আসা 11 ডিভিশনের 7 ইস্ট বেঙ্গল এনে ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি। উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য।
সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল, ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। 27-28 দুই দিন এভাবেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন, এটা বোঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে, এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল। যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল, রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত ওই মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে। সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং DGDGF-এর সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক। 5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই। এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে তুই তুকারি করে হুমকি দিতে থাকেন, তোর কোন বাবা তোকে চিফ বানাইছে, তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে। রাগান্বিত হয়ে এরপরে সজীব ওয়াজেদ জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন।
এরই মধ্যে 9:30 বেজে যায়। শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না